দর্শক বলছিলাম নতুন রাষ্ট্রপতি আমরা পেতে চলেছি। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার একেবারে দোরগোড়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ২০ তারিখে তার নির্বাচনের মাধ্যমে তার নাম ঘোষণা এবং তারপরে শপথ গ্রহণ এবং তার দায়িত্ব বুঝে নেয়া, হাফিজউদ্দিন আহমেদের ভারপ্রাপ্ত দায়িত্বের অবসান ঘটা, তার আবার সংসদে ফিরে আসা, এই ব্যাপারগুলো আমরা দেখব। আহ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ পরিচালনা করবেন বলে শোনা যাচ্ছে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার অর্থাৎ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আহ, এর আগে আমরা কিন্তু ভিন্ন চিত্রই বোধহয় দেখেছি, কারণ রাষ্ট্রপতির মানে শপথ পরিচালনার ব্যাপারটা প্রধান বিচারপতি করেছেন এরকমটাও দেখেছি। এবার মানে ভারপ্রাপ্ত স্পিকারকে দিয়ে করানো হচ্ছে, সেটা আমরা শুনছি। যখন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপার, তখন আমরা দেখেছি যে ১৯ তারিখ রাতে বিএনপির সংসদীয় কমিটির সভা হলো এবং সেই সভায় মির্জা ফখরুল সবার কাছ থেকে বিদায় নিয়েছেন এবং তিনি বারবার কান্নায় ভেঙে পড়েছেন, এরকম খবর গণমাধ্যমে এসেছে। এই খবরটা দেখে নিন। কালের কণ্ঠ বলছে, বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল। তিনি কেঁদেছেন, বারবার কেঁদেছেন, বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন যে রাষ্ট্রপতি হলেও সবার সঙ্গে মিশে সবার জন্য কাজ করতে চান তিনি। সদালাপি মির্জা ফখরুল একজন মানে সংস্কৃতি কর্মী হিসেবেই বেড়ে উঠেছেন। তার নিজের এলাকা, সেখানে থিয়েটার চর্চা, থিয়েটারে অভিনয়, নাটকের নির্দেশনা দেয়া, আবৃত্তির সঙ্গে জড়িত থাকা, সব মিলিয়ে তিনি পুরো দস্তুর একজন থিয়েটার কর্মী এবং বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা সিরাজউদ্দৌলা খ্যাত আনোয়ার হোসেন কিংবা জনপ্রিয় নায়ক রহমান, তাদের সঙ্গে একসঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা, নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতাও তার রয়েছে। এমন একজনকে রাষ্ট্রপতি হিসেবে যখন আমরা পাচ্ছি, তখন আমরা প্রত্যাশা করতেই পারি যে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন সমৃদ্ধ হবে তার পরামর্শে, তার হাতের ছোঁয়ায়। যখন কিনা আমরা দেখছি বাংলাদেশে উগ্রবাদীদের আস্ফালন, উগ্রবাদীদের একটা সামান্য চিঠিতে প্রশাসন কনসার্ট বন্ধ করে দিচ্ছে, উগ্রবাদীরা পুলিশের মানে পুলিশ লাইনে পর্যন্ত হামলা করছে, কনসার্ট বন্ধ করে দিচ্ছে, ভাঙচুর করছে, ঠিক সেই সময় মির্জা ফখরুল ইসলামের মতো একজন সংস্কৃতি কর্মী, যিনি নিজে থিয়েটারের মানে মেঝেতে ঘাম ছড়িয়েছেন, সেরকম একজন মানুষ নিশ্চয়ই বুঝবেন বাংলাদেশের সংস্কৃতিটাকে কিভাবে পেছনে ফেলার চেষ্টা করা হচ্ছে। সেই প্রত্যাশা আমাদের থাকবে। সেই খবর যখন আমরা বলছি, তখন গণমাধ্যম বলছে যে ব্যাপক পরিবর্তন হতে চলেছে বিএনপি সরকারে, মন্ত্রিসভায়। ঢাকা পোস্টের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, রাষ্ট্রপতি নির্বাচন শেষে বিএনপির নেতৃত্ব পুনর্গঠন, মন্ত্রিসভায় রদবদল। এই খবরে তারা বলছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব হওয়ায় ভারপ্রাপ্ত মানে রাষ্ট্রপতি হওয়ায় ভারপ্রাপ্ত যিনি মহাসচিব রুহুল কবির রিজভী অটোমেটিকলি তার ভারপ্রাপ্ত হিসেবে থাকার কথা। তিনি মহাসচিব হবেন নাকি সালাউদ্দিন আহমেদ হবেন, এটা নিয়ে আলোচনা রয়েছে। সাথে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে পদোন্নতি হতে পারে, মন্ত্রিসভায় অনেকের আগমন হতে পারে, অনেককে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার ঘটনা ঘটবে নিশ্চিত করেই এই ব্যাপারগুলো নিয়েও খবর হচ্ছে। মন্ত্রিসভায় সীমিত পরিসরে রদবদল এবং কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টনের সম্ভাবনা রয়েছে। তবে এসব পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমানের হাতে। ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে ঘিরে আলোচনা রয়েছে। মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মহাসচিব পদ তো অলরেডি শূন্য হয়েছে। এই পদে তাৎক্ষণিকভাবে কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে দলের ভেতরে একাধিক নাম আলোচনায় থাকলেও সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি উচ্চারিত স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর নাম। বিএনপির একটি বিশ্বস্ত সূত্র বলছে, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হওয়ার পর রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা হবে। দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় কার্যালয় পরিচালনা সহ অনেক কৃতিত্ব তার রয়েছে। ফলে অন্তর্বর্তী সময়ে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হলে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে বড় ধরনের ছন্দপতন হবে না, এমনটাই অনেকে মনে করছেন। যদিও মানে সামনে যে সম্মেলন, সেই সম্মেলনের মাধ্যমে সালাউদ্দিন আহমেদের মহাসচিব হওয়ার সম্ভাবনা তীব্র, এমন আলোচনাও রয়েছে।
তবে স্থায়ীভাবে পরবর্তী মহাসচিব কে হবেন সেই আলোচনার পরিধি বড়, যেটা বলা হচ্ছে। রিজভীকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে জানতে চাইলে একজন বলেন যে আহ, মানে চেয়ারম্যান তারেক রহমান তাদের কাজ করার জন্য নতুন করে স্থায়ী কমিটিতে যুক্ত করেছেন। সিনিয়র যুগ্ম মহাসচিব পদে পরিবর্তন আসছে। হাবিবুন নবী সোহেল এবং আব্দুস সালাম আজাদের নাম মানে সিনিয়র যুগ্ম মহাসচিব পদে উন্নীত করার আলোচনা রয়েছে। দপ্তর সম্পাদক পদে আসবে পরিবর্তন। স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়ে আলোচনা এবং সেই মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমেদকে আনা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে দেয়া হচ্ছে, যে ঘোষণাটা এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে 13 তারিখে রাষ্ট্রপতির মনোনয়ন সেদিনই আলোচনায় ছিল। সমস্ত গণমাধ্যমে খবর হওয়ার পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ জাতীয় যখন কোনো ধরনের প্রজ্ঞাপন জারি হয়নি, তখন খবরটা আবার তুলে নিতেও আমরা দেখেছিলাম। এই ব্যাপারগুলো রয়েছে কয়েকটা মন্ত্রণালয়ে। মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি অ্যানির হাতে দেওয়া হয়, আবার মানে ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের নামও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনায় রয়েছে। তেমনটা হলে এরকম ঘটনা ঘটতে পারে, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাকিবুল ইসলাম বকুল তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হতে পারেন, এরকম আলোচনা রয়েছে। মন্ত্রিসভায় আরো কিছু মন্ত্রণালয়ের রদবদল, স্থানীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো রদবদল হচ্ছেই, সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রদবদল হতে চলেছে। শিক্ষা ও স্বাস্থ্য সহ কয়েকটি মন্ত্রণালয়ের নামও রয়েছে। কিন্তু আমি অবাক হচ্ছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন রদবদল হবে? ডক্টর খলিলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হলো, তখনই তো একটা বড় চমক ছিল। তাহলে কি ডক্টর খলিলকে সরিয়ে দেওয়া হচ্ছে? সাম্প্রতিক ভারত ইস্যুতে যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতার পেছনে ডক্টর খলিলের নানা ধরনের কর্মকাণ্ড, কথাবার্তা, একগুয়েমি, জিদ, ভারত সফর প্রধানমন্ত্রী করতে পারবেন না, এরকম নানা মুখরোচক খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। ঠিক সেই সময় ঢাকা পোস্ট বলছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নাম আলোচনায় রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়েও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে প্রতিমন্ত্রীকে মূল মন্ত্রী করা হতে পারে, সাখাওয়াত হোসেন বকুলকে সরিয়ে দেয়া হতে পারে। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, জয়নুল আবেদিন ফারুক, শামসুজ্জামান দুদু সহ আরও কয়েকজন নেতা। কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নাম মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছে। শরিকদের মধ্য থেকে মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, তাদের নাম আলোচনায় রয়েছে। এছাড়া আরেকজন সেলিম, তারও মন্ত্রণালয়ের দায়িত্বে যে কোনো একটা দায়িত্বে আসার, শাহাদাত হোসেন সেলিম, তারও দায়িত্বে আসার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে মাহমুদুর রহমান মান্না কিংবা সাইফুল হককে মন্ত্রী করতে হলে টেকনোক্র্যাট কোটায় তাদেরকে মন্ত্রী করতে হবে। তবে জোট থেকে, শরিক দল থেকে যে কাউকে না কাউকে একজন হলেও আরো একজনকে মন্ত্রণালয় দেয়া হচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। এবং সেই ক্ষেত্রে এখানে নাম না থাকলেও আমার মনে হয় যে আন্দালিব রহমান পার্থ সবার থেকে এগিয়ে থাকতে পারেন। এই ব্যাপারগুলো সংসদ উপনেতা নিয়ে আলোচনা রয়েছে। সেখানে সংসদ উপনেতা মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, তিনি যখন যাচ্ছেন তখন সংসদ উপনেতা হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কিংবা সালাউদ্দিন আহমেদের নাম আলোচনায় রয়েছে। সালাউদ্দিন আহমেদকে সামনে মহাসচিব হিসেবে বিএনপি আনছে, এরকম আলোচনার প্রেক্ষিতে তাকেও সংসদ উপনেতা করা হতে পারে। তবে সিনিয়রিটির দিক থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তাকে হয়তো শেষ মুহূর্তে সম্মান জানানো হতে পারে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, পুনর্গঠন বা রদবদল দল এবং সরকারের ক্ষেত্রে রুটিন ওয়ার্ক, সেই ক্ষেত্রে এটা হবে। আবার এই খবর যখন ঢাকা পোস্ট দিচ্ছে, তখন আমরা দেখছি যে আরটিভি তারা বলছে যে অন্তত 2টি মন্ত্রণালয়ে পরিবর্তন নিশ্চিত। তারা বলছে যে অন্য বড় কোনো মন্ত্রণালয়ে পরিবর্তন না এলেও নতুন করে যুক্ত হতে পারেন আরো নতুন 2 সদস্য 2টি মন্ত্রণালয়ে। নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য বান্দরবন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাসিং প্রু জেরি, মানে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় যে নতুন একজনের কাছে যাবে এটা নিশ্চিত, কারণ সেই মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি ছিলেন দীপেন, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের জন্য গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য